পৃষ্ঠা 23-5। রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা, 25 জন প্রতিযোগী, 22টি ছেলে এবং 3টি মেয়ে। স্টার্টিং পয়েন্টে ভিড়। প্রতিযোগীরা তেল মাখায় ব্যস্ত। উদ্যোক্তা ঢাকুরিয়া স্পোর্টস ক্লাবের অনুরোধে ক্ষিতীশ প্রতিযোগিতার রেফারি অফ দ্য কোর্স। সাঁতারুদের সঙ্গে সঙ্গে যাবে নৌকায়। স্টার্টিং পয়েন্ট থেকে একটু এগিয়ে সে আর ভেলো নৌকায় বসে। খিদ্দা, কে জিতবে বলতো? সুধীরই মনে হচ্ছে। সুধীরের নামা অন্যায় হয়েছে। এসব কম্পিটিশনে নামীদের থাকা উচিত নয়। ও তো ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করছে। যা বলছে তার বেশিরভাগই আনকোরা দেখছি। ভেলো শাড়ি দিয়ে দাঁড়ানো সাঁতারুদের পর্যবেক্ষণ করতে করতে বলল, ওই লাল কস্টিউম পরা মেয়েটা কে বলতো? কখনো তো দেখিনি। এতদূর থেকে ক্ষিতীশ পুরু লেন্সের মধ্য দিয়ে সাদা টুপি মাথায়, লাল রঙের মোড়া তুষার ধবল একটি দেহমাত্র দেখতে পেল। কে তা আমি জানবো কি করে? না, এমনিই বলছি। বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাসকে দেখলুম কিনা মেয়েটার সঙ্গে খুব বড়লোক মনে হলো। ওই যে সবুজ মোটরটা, ওটাই করে এসে নামলো। সঙ্গে বাবা মাও যেন রয়েছে। তুই বড্ড বেশি দেখিস। না দেখে উপায় আছে? মোমের পুতুলের মতো চেহারা। ওর পাশেই দেখো, পোড়ামাটির কেলে পিলসুজের মতো একটা। কি অদ্ভুত দেখাচ্ছে দেখো। ক্ষিতীশ দেখার চেষ্টা করলো। সেকেন্ড কয়েক তাকিয়ে থেকে তার মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, কোনি। ঠিক তখনই স্টার্টারের বন্দুক গর্জে উঠল। সাঁতারুরা এগিয়ে যাবার পর ক্ষিতীশদের নৌকাটা পিছু নিল। সুবীর এবং আরও গুটি 10 ছেলে এক ঝাঁকে এগিয়ে গেছে। তারপরেও এক ঝাঁক। সব শেষে 3টে মেয়ে এবং 2টি বাচ্চা ছেলে। 500 মিটার পর্যন্ত এরা 5 জন প্রায় একই সঙ্গেই ছিল। তারপরে লাল কস্টিউম ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলো। খিদ্দা স্ট্রোক দেখছে, শরীরটাকে কেমন ভাসিয়ে রেখেছে। ক্ষিতীশ কিছুক্ষণ লক্ষ্য করে বলল, মাথাটা ঠিকমতো নাড়ানো হচ্ছে না। সেন্ট্রাল পজিশনে না থাকলে শরীরের ব্যালেন্স নষ্ট হয়, স্পিডও কমিয়ে দেয়। শরীরটা রোল করছে বড্ড বেশি। কোনোই আরও উঠবে। পৃষ্ঠা 24। এই অমনি তোমার শুরু হয়ে গেল খুঁত ধরা। খুঁত না ধরলে দোষ সারবে কি করে? ও কি তোমার ছাত্র? নাইবা হলো। সামনের 2 ঝাঁকের সাঁতারুদের কেউ কেউ এবার মন্থর হয়ে পিছিয়ে পড়েছে। ক্ষিতীশ ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো। বাচ্চা ছেলে 2টির সঙ্গে কোনি আসছে বৈঠার মতো হাত চালিয়ে, দুধারে মাথা নাড়াতে নাড়াতে। ওদের থেকে অন্তত 20 মিটার সামনে আরেকটি মেয়ে সমান তালে একই গতিতে সাঁতরে চলেছে। লাল কস্টিউমের মেয়েটি তার থেকে আরও 30 মিটার সামনে এবং একটি ছেলের থেকে হাত 10 পেছনে। কোনি। সরোবরের পূর্ব তীরে একটা চিৎকার ভেসে এলো। ক্ষিতীশ আর ভেলো একসঙ্গেই তাকালো। বছর 25-এর শ্যামবর্ণ একটি রুগ্ন যুবক পার ঘেঁষে ছুটছে। পরনে ধুতি এবং নীল শার্ট, চটি জোড়া হাতে। কোনি। গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে। পাড়ে ভিড় জমেছে সাঁতার দেখতে। তাদের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সে ছুটছে। মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে তাকাচ্ছে, মুখখানি অসহায়। কোনি। চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল। ক্ষিতীশ দেখলো কোনিকে পেছনে ফেলে বাচ্চা 2টি এগোচ্ছে। লাল কস্টিউম 2টি ছেলেকে পেছনে ফেলে দিয়েছে। কে বলো তো খিদ্দা? জানি না, কোনো কম্পিটিটরের বাড়ির লোক হবে হয়তো। পাড়ের রাস্তা ধরে ধীর গতিতে সবুজ রঙের একটা ফিয়েট চলেছে। গাড়ির জানলায় উৎকণ্ঠিত একটি পুরুষ এবং একটি মহিলার মুখ মাঝে মাঝে হর্ন দিচ্ছে। কোনি। নৌকাটা ছপ ছপ শব্দে দাঁড় ফেলে এগোচ্ছে। একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে নীল শার্ট পরা যুবকটি দাঁড়িয়ে। ক্রমশ সে ক্ষিতীশের চোখে ছোট হয়ে ঝাপসা হতে শুরু করলো। জলের ওপর অনেক পেছনে 2টো হাতের ওঠানামা হচ্ছে। তারপর আর দেখা গেল না হাত দুটো। পরন্ত রোদে মাঝে মাঝে চিকচিক করে উঠছে ছিটকে ওঠা জল। সামনে হইচই শোনা গেল। প্রথম প্রতিযোগী সাঁতার শেষ করেছে, সম্ভবত সুবীরই। কোনি জল থেকে উঠছে। সাঁতার শেষ করে অনেকেই তখন চুল পর্যন্ত আছড়ে ফেলেছে।
মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একজন ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাবের সারা বছরের কার্যকলাপের বিবরণ পাঠ করে চলেছে একঘেয়ে সুরে। কেউ লক্ষ্যই করল না শেষ প্রতিযোগীর সীমায় পৌঁছানোটা। পাড়ের কাছে কাদা, কনির পায়ে গোছ কাদায় ডোবা, শরীরটা সামনে ঝোঁকানো। পাড়ে উঠতে গিয়ে সেই অবস্থাতেই সে তাকিয়ে রইল, চোখ দুটি লাল। সস্তার একটা কালো কস্টিউম শীর্ণ দেহের সঙ্গে লেপ্টে হাঁপাচ্ছে, পিঠের দিকে পা জোরে হাড়গুলো চামড়ার নিচে বারবার কেঁপে উঠছে। কাঁধের হাড় দুটো উঁচু ও সরু, লম্বা হাত দুটো ঝুলছে কাঁধ থেকে। একটু দূরে নীল শার্ট পরা রুগ্ন যুবকটি দাঁড়িয়ে মনোযোগে লাউডস্পিকারের কান পাতার ভান করে। পৃষ্ঠা 25। টলতে টলতে কোণে উঠে এলো। ওর বয়সী দুটি ছেলে একটু জোরেই নিজেদের মধ্যে বলাবলি করলো, তবু তো শেষ করেছে। পরের বছরের কম্পিটিশনে প্রথম প্লেস পেত যদি আর একটু দেরিতে পৌঁছত। কোনি আর একবার তাকালো নীল শার্ট পরা যুবকটির মুখ, চড় খাওয়া মানুষের মতো অপ্রতিভ, অপমানিত। সাঁতার শিখবে? চমকে কোনি পেছন ফিরল। সেই লোকটা, কাঁচা পাকা কদম ছাড় চুল, পুরো কাঁচের চশমা, লাল কস্টিউম পরা মেয়েটি সাঁতার শিখেছে, তাই তোমাকে হারালো। তুমি ওকে হারাতে পারবে যদি শেখো। হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো, থরথরিয়ে ঠোঁট দুটি একবার কেঁপে উঠল, তারপর চোয়াল শক্ত হয়ে বসে গেল। ক্ষিতীশের চাহনির দপ করে ওঠা শুধু ভেলোই লক্ষ্য করলো এবং অস্বস্তি ভরে সে মাথা নাড়ল। ওই যে দাঁড়িয়ে, ওকে আমার দাদা। নিজেকে টানতে টানতে কোনির ড্রেসিং রুমের দিকে চলে গেল। ক্ষিতীশ এগিয়ে গেল কোনির দাদাকে লক্ষ্য করে। আমি একজন সাঁতারের কোচ, আমার নাম ক্ষিতীশ সিংহ। আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই। ক্ষিতীশ কোনো ভূমিকা না করে সোজাসুজি কথাগুলো বলল। আমার নাম কমল পাল, আমি এক সময় সাঁতার কেটেছি অ্যাপোলোয়। তখন আপনাকে আমি দূর থেকে দেখতাম। কমল তার পাণ্ডুর অসুস্থ চোখ দুটোয় উজ্জ্বল আনার চেষ্টা করলো, তারপর মাথা নাড়িয়ে বলল, আমরা খুবই গরিব, সাঁতার শেখবার পয়সা নেই। আমাকে পয়সা দিতে হবে না, তা বলছি না। সাঁতার শিখতে হলে খরচ আছে, খাওয়া দাওয়ার খরচ। আমি পারিনি, সেই জন্য পয়সা ছিল না খাওয়ার। বাবা প্যাকিং কারখানায় কাজ করতো, টিভিতে মারা গেল। সাঁতার কেটে এসে খিদে ছটফট করতুম, স্কুলে ঘুমিয়ে পড়তুম। বাবা মারা যেতে স্কুল ছাড়লুম, সাঁতার ছাড়লুম। আজ 5 বছর হয়ে গেল। কি করে আপনি? আপনি বললে লজ্জা পাবো। বেশ, তুমি কি করো? বাড়িতে আর কে কে আছেন? 7 ভাই বোন, মা। আমি বড়। গত বছর মেজো ভাই ট্রেনের ইলেকট্রিকে তারে মারা গেছে। সেজো কাঁচরাপাড়ায় পিসির বাড়িতেই থাকে। তারপর কোনি আর 2 বোন, 1 ভাই। আমি রাজাবাজারে একটি মোটর গ্যারেজে কাজ করি। ওভারটাইম করে সদেরেক টাকা পাই, তাতেই সংসার চলে। থাকি শ্যামপুকুরের বস্তিতে। কমল হাঁপিয়ে পড়ল এই কটি কথা বলেই। ভেতরে ভেতরে যেন উত্তেজিত হয়ে উঠেছে। কোনো কুণ্ঠা বা সংকোচ না করে সাধারণভাবেই নিজেদের অবস্থার কথা বলল। ওর হাঁপিয়ে ওঠার ধরনটা ক্ষিতীশের ভালো লাগলো না। ওর বাবা টিভিতে মারা গেছে, এটা মনে পড়ে অস্বস্তি বোধ করল। পৃষ্ঠা 26। নাম করা সাঁতারু হবার শখ আমার ছিল। কোনিটাকে দেখতুম। নাম করা সাঁতারু হবার শখ আমার ছিল। কোনিটাকে দেখতুম ছোট থেকেই ওর খেলাধুলোয় আগ্রহ। আমার ইচ্ছে করে ওকে কোনো একটা খেলায় দিই। গঙ্গায় সাঁতার কাটে শুনেছি, দেখিনি কখনো। দিনরাত টোটো করে শুনেছি ছেলেদের সঙ্গে। অনেকে অনেক কথা বলে আমাকে। আমি তো বাড়িতে ফিরে শুধু ঘুমোবার জন্য। সে কে কি করছে কিছুই জানি না, তবু মাথা গরম হয়ে উঠলে 2-4 ঘা লাগাই। এর বেশি ওদের জন্য আমি আর কিছুই করতে পারি না। ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। সে দায়িত্ব আমার। তার মানে? ভেলো ব্যস্ত হয়ে এতক্ষণে মুখ খুলল। দায়িত্ব তোমার মানে বলতে যা বোঝায় তাই। ক্ষিতীশ বিরক্তি জানিয়ে কমলকে লক্ষ্য করে বলল, গার্জেনরা সাহায্য না করলে কোনো ছেলে মেয়েকে মানে বলতে যা বোঝায় তাই। ক্ষিতীশ বিরক্তি জানিয়ে কমলকে লক্ষ্য করে বলল, গার্জেনরা সাহায্য না করলে কোনো ছেলে মেয়েকে শুধু কোচিং দিয়ে বড় করা যায় না। আমি শুধু বাড়ির সহযোগিতাটুকু চাই, বাদ বাকি দায়িত্ব আমার।
আপনি দায়িত্ব নেবেন, সে তো ভাগ্যের কথা। কমলের চোখের পাণ্ডুরতা চকচক করে উঠল। কিন্তু আমি 1 পয়সাও খরচ করতে পারবো না। ধার করে কালকে 12 টাকা দিয়ে কস্টিউম কিনে দিয়েছি। খুবই বাজে জিনিস, কখনো ওর সাঁতার দেখিনি, এই প্রথম দেখলাম। কথা দিয়েছিল মেয়েদের মধ্যে প্রথম হবেই। দেখলেন তো কি হলো? ক্ষিতীশ ঘাড় নাড়ল। ভেলো বলল, স্ট্রেংথ নেই, আর্ধেকের পর আর টানতেই পারছিল না। ওকে এখন খুব খাওয়াতে হবে, তাই না খিদ্দা? আমরা এখন চলি। ক্ষিতীশের পেছনে মুখ ঘুরিয়ে দেখলো দূরে কনি দাঁড়িয়ে, ফ্রক পরে, কাঁধে প্লাস্টিকের ব্যাগ। আমার খুবই ইচ্ছে ও সাঁতারু হোক, বড় হোক, নাম করুক। তারপর ইতস্তত করে কমল বলল, আর যতটুকু পারি টেনে টুনে চালিয়ে খরচ করার চেষ্টা করব। ওদিকে প্রাইজ দেওয়া হচ্ছে, নাম ডাকা এবং হাততালির শব্দ লাউডস্পিকারে ভেসে আসছে। মেয়েদের মধ্যে প্রথম। ক্ষিতীশ তাকিয়ে ভাই বোনের দিকে। প্রাইজ না নিয়ে চলে যাচ্ছে উল্টো দিকের পথ ধরে। ভাঙা রেলিংয়ের ফাঁক দিয়ে গলে রাস্তায় পড়বে। কমল গলে বেরিয়েছে। কনি কাত হয়ে মাথা নিচু করে ঝটকা দিয়ে সে আবার ফিরে দাঁড়ালো। বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র। টাইম 35 মিনিট 18 সেকেন্ড। কনি মাথা নামিয়ে রেলিংয়ের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। তোমার কি মাথা খারাপ হলো নাকি খিদ্দা? কি করে বুঝলি? ওই পিলসুজ মার্কা শিরিঙ্গে কেষ্ট তুলসীর মতো রং খেতে পড়তে পায় না, ওকে তুমি সাঁতার শেখাবে, আবার দায়িত্বও নেবে? হ্যাঁ, তা না হলে কি শেখানো যায়? দায়িত্ব কথাটার মানে খাওয়া পড়ার দায়িত্ব, মানসিক গড়ন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, তাই গড়ে তোলার দায়িত্ব, রেগুলার ট্রেনিং করানোর দায়িত্ব, এইসব আর কি। তাহলে তো ওকে বাড়িতে এনে রাখতেই হয়, দরকার হলে রাখতে হবে। এককালে গুরুগৃহে থেকেই তো শিষ্যরা শিখত। সিস্টেমটা খুব ভালো। সিস্টেমের মধ্যে বৌদির কথাটা মনে রেখেছ তো? ক্ষিতীশ রেগে উঠে কিছু একটা বলতে যাচ্ছিল, থেমে কান পাতল লাউডস্পিকারে। কনক চাপা পাল আনঅ্যাটাচড। কনক চাপা পাল। তারপর মৃদু ফিসফিস শোনা গেল, বোধহয় চলে গেছে, থাক, রেখে দাও। ক্ষিতীশ দেখলো সবুজ ফেটের ধারে লাজুক মুখে হিয়া দাঁড়িয়ে। আনন্দ ফুটে পড়েছে তার 2 গালের টোলে। এক মহিলা বাক্সটা তুলে মেডেলটা দেখছে আর হাসছে। প্রণবেন্দু ওদের সঙ্গেই দাঁড়িয়ে। সুপুরুষ, সুবেশ এক ভদ্রলোককে সে কি একটা বোঝাবার জন্য হাত পাড়িয়ে দিয়ে বাটারফ্লাই স্ট্রোকের ভঙ্গি করল। সামনের বছর দেখা যাবে, নিজেকে উদ্দেশ করে আপন মনে ক্ষিতীশ বলল। কিছু বলছো খিদ্দা? ক্ষিতীশ জবাব দিল না। শেখাবে যে জল কোথায়? জুপিটারে তুমি আর ট্রেনার নও, তাহলে মেয়েটাকে কোথায় নামিয়ে শেখাবে? অন্য ক্লাবে তোমায় যেতেই হবে। না, আমি জুপিটারেই ওকে শেখাবো, দেখি কে আমায় আটকায়। তার আগে আমাকে রোজগারে নামতে হবে রে ভেলো। এখন আমার টাকা চাই, বিষ্ণুধরের সঙ্গে দেখা করা দরকার। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। পৃষ্ঠা 27-6। ওরা তখন খেতে বসেছে। হঠাৎ দরজায় ক্ষিতীশকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। তোমাকে দরকার, একটু বাইরে এসো। কনিকে লক্ষ্য করে কথাগুলো বলে সে দরজা থেকে সরে গেল। ওইটুকু সময়ের মধ্যেই সে দেখে নিয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ফ্যান এবং সম্ভবত তার মধ্যে কিছু ভাত আছে আর তেঁতুল। 5টি প্রাণী কলাই আর অ্যালুমিনিয়ামের থালা নিয়ে বসে। ঘরে একটা তক্তাপোষ, তোষক নেই, শুধু চিটচিটে ছোট কয়েকটা বালিশ। দেওয়ালে টাঙানো দড়িতে কিছু ময়লা জামা প্যান্ট। খোলার চালের এই ঘরে একটি মাত্র জানলা, যার নিচেই থকথকে পাঁকে ভরা নর্দমা। কনি কৌতূহলী চোখে বেরিয়ে এলো। এই ফর্মটায় সই করে দাও, আর আজ বিকেলে আমার সঙ্গে জুপিটার ক্লাবে যাবে। ফর্মটা হাতে নিয়ে কনি যেন কেমন এক ফাঁপড়ে পড়ল। কলম আছে আপনার কাছে? ক্ষিতীশের কাছে নেই। পেন্সিলে লিখলে হবে? না, কালিতে সই করতে হবে। কনি ছুটে গিয়ে কোথা থেকে কলম জোগাড় করে আনলো। ক্ষিতীশের দেখিয়ে দেওয়া জায়গায় কলম বাঁকিয়ে সে জানতে চাইল ইংরেজিতে না বাংলায়। পৃষ্ঠা 28। যা খুশি ধরে ধরে বিড়বিড়িয়ে বানান করে কনি ইংরেজিতে সই করলো। সেটা দেখে ক্ষিতীশ বলল, কোন ক্লাসে পড়ো? 5-এ। স্কুলে যাও? নাম কেটে দিয়েছে। আজ ঠিক 4টের সময় কমল দিঘির পশ্চিম দিকের বড় গেটের মুখে দাঁড়িয়ে থাকবে। তোয়ালে, কস্টিউম সব নিয়ে যাবে। তোয়ালে নেই, আমি নিয়ে যাব, তুমি ঠিক সময়ে আসবে।
ঠিক সময় কনি হাজির ছিল। ক্ষিতীশ ওকে নিয়ে ক্লাবে ঢুকলো। অফিস ঘরে হরিচরণ আর প্রফুল্ল বসা। ক্ষিতীশ ফর্মটা প্রফুল্লের হাতে দিল। সেটা পড়ে প্রফুল্ল বলল, সুইমার? হ্যাঁ। ট্রায়াল দিতে হবে? তার মানে? ক্ষিতীশ বিরক্ত হয়েই বলল, আমি বলছি তাতে হবে না? তা কি করে হয়? ক্লাবের একটা নিয়ম আছে তো। ট্রেনার যদি বলে তবেই সুইমার। যে সে যাকে তাকে এনে সুইমার বলবে, আর জলে নেবে যদি ডুবে যায় তখন আমরাই তো হাঙ্গামায় পড়ব। পৃষ্ঠা 29। প্রফুল্ল কথাগুলো বলতে বলতে হরিচরণের দিকে তাকালো। জানলার বাইরে তাকিয়ে হরিচরণ তখন মুচকি হাসছে। যে সে? আমি তাহলে যে সে? ক্ষিতীশ বিড়বিড় করলো থমথমে স্বরে। কনি অবাক হয়ে দেখছে দলে দলে ছেলেরা কস্টিউম পরে ক্লাব থেকে বেরোচ্ছে। 3-4টে মেয়েও আছে তার মধ্যে। বাইরে হইচই, জলের ধারে নবিশ ছেলেদের। বেশ, তাহলে ট্রায়াল নেওয়া হোক। হরিচরণ মুখ ফেরালো এতক্ষণে। কনিকে আপাদমস্তক দেখে বলল, মেয়েটি কে? আমার চেনা মেয়ে। গুড ম্যাটেরিয়াল। স্ট্রোক শেখাতে হবে। গুড ম্যাটেরিয়াল? হরিচরণ ঠোঁট বেঁকিয়ে শব্দগুলো দুমড়ে মুখ থেকে বার করলো। কনিকে আর একবার দেখে নিয়ে গম্ভীর স্বরে বলল, এ ক্লাবে কাউকে স্ট্রোক শেখাতে গেলে শেখাবে ক্লাবেরই ট্রেনাররা। কাল সকালে আসুক। বন্দনা কি টুনু ও ট্রায়াল নেবে? ক্ষিতীশ কয়েক সেকেন্ড হরিচরণ ও প্রফুল্লের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা। বেরিয়ে এসে কনি বলল, কি হলো, ভর্তি করলো না? পরীক্ষা দিতে হবে। কনি, আমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে। কথাটা বুঝতে পারলো না কনি। সে আবার জিজ্ঞাসা করলো, দুজনকেই? কেন? আপনি সাঁতার জানেন না? সাঁতার নয়, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার। ক্ষিতীশ জলের ধারের রেলিংয়ের দিকে এগিয়ে গেল। দুটি ক্লাবের প্রায় 400 ছেলে কমল দিঘিতে দাপাদাপি করছে। কয়েকটি মেয়েও আছে। দুটো ডাইভিং বোর্ডের কয়েকটি ছেলে, তারা জলে লাফাচ্ছে নিছকই লাফাবার জন্য। বিষণ্ণ চিত্তে ক্ষিতীশ মাথা নাড়ল। কাজের কাজ কেউই করছে না। সুহাস জলে নামছে। একবার সে তাকালো মাত্র তার চারদিকে। হরিচরণ ক্লাব অফিসের জানলা থেকে চেঁচিয়ে বলল, সুহাস, দুটো 400, তারপর 100 বাটারফ্লাই ব্যাক স্ট্রোক ইচ, মনে আছে তো? সুহাস ঘাড় নাড়ল। ক্ষিতীশ হাসলো। মাত্র 1100 মিটার, এই ট্রেনিংয়ে এরা উন্নতি করবে? তবে সুহাসের স্ট্রোক নিখুঁত। ক্ষিতীশ বলল, কনি, ওই যে ছেলেটা জলে নামলো ওকে লক্ষ্য করে দেখো কেমন ভাবে হাত পাড়ি দেয়। কনি একাগ্র হয়ে তাকিয়ে রইল সুহাসের সাঁতারের দিকে। ক্ষিতীশ একসময় বলে উঠল, হাতটা মাথার ঠিক সামনে জলে ঢুকে সামনে চলে যাচ্ছে, তারপর নিচে নামছে, তারপর টেনে উড়ু পর্যন্ত আনছে। সব থেকে দরকার স্পিডে হাত চালানো। তার মানে এলো পাথারি গঙ্গায় যেভাবে করো তা নয়। সুন্দরভাবে জলে হাতের ঢোকাটা আর শক্ত কবজি খুব দরকার। আসল স্পিডটা আসে কাঁধের, পিঠের আর হাতের মাসেলের শক্তি থেকে। এই জন্য তোমার এক্সারসাইজ করতে হবে। এই শক্তিটাকে গুছিয়ে কাজ করালে তবেই স্পিডটা আসবে। মাথাটা কিভাবে রয়েছে দেখেছো? তুমি যেমন এধার ওধার নাড়াও সেই রকম করছে কি? মুখ জলে ডুবিয়ে কেমন এগোচ্ছে। শুধু নিঃশ্বাস নেবার জন্য মাথাটা ওই দেখো পাশে ঘোরালো। বেশি মাথা নাড়ালে স্পিড কমে যায়। কাঁধটা জল থেকে উঠে আছে। কনি শুনছে কি শুনছে না বোঝা গেল না। সাঁতারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ সে বলল, আচ্ছা, ওই মেয়েটার নাম কি? ক্ষিতীশ একটু হতাশ হয়েই বলল, জানি না। ওর কস্টিউমটা কিসের? গেঞ্জির? পৃষ্ঠা 30। নাইলনের, খুব দামি, খুব সুন্দর রংটা। ক্ষিতীশ কি যেন ভেবে নিয়ে বলল, তোমাকে কিনে দেবো একটা। কনি ঘুরে দাঁড়ালো, চোখ দুটো জল জল করছে। যেদিন তুমি ওই রকম স্ট্রোক দিতে শিখবে। ক্ষিতীশ আঙুল দিয়ে সাঁতারে যাওয়া সুহাসকে দেখালো। কনি তীক্ষ্ণ চোখে সুহাসের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে বলল, 2 দিনে শিখে নেব। ভালো, কাল সকালে ঠিক 6:30 আজ যেখানে দাঁড়িয়েছিলে সেখানে দাঁড়াবে। কস্টিউম সঙ্গে আনবে। পাশ তুমি করে যাবেই, সেজন্য ভাবছি না। কিন্তু স্ট্রোক শেখানোর ভার পান্না কি নির্মলের ওপর যদি পড়ে তাহলে তো সব মাটি হয়ে যাবে। কিন্তু কনি পাশ করেও ভর্তি হতেই পারল না। সকালে ক্ষিতীশ দাঁড়িয়ে পরীক্ষা নেওয়া দেখলো, কিন্তু কনি অনায়াসে 200 মিটার সাঁতরালো। জলে 2 হাতে তুলে রইল।
ঝাঁপ দিল ডাইভিং বোর্ডের নিচতলা থেকে। বিকেলে অফিস ঘরে প্রফুল্ল তাকে বলল, সম্ভব নয়, আর মেম্বার নেওয়া যাবে না, সেক্রেটারির স্ট্রিক্ট অর্ডার, জলে আর হাত পা ছোঁড়ারও জায়গা নেই। এত ভিড়, আজকেই তো দুজনকে রিফিউজ করতে হলো। তাহলে আগেই সেটা আমাকে বলা হলো না কেন? ক্ষিতীশ রাগে ফেটে পড়তে গিয়েও সামনে নিল। বলার কথাটা মনে ছিল না। বন্দুকের নল থেকে বেরিয়ে আসার মতো ক্ষিতীশ ক্লাব থেকে বেরিয়েই দেখল স্টার্টিং প্ল্যাটফর্মে হরিচরণ দাঁড়িয়ে কথা বলছে দুটি ছেলের সঙ্গে। হরিচরণ ক্ষিতীশ চিৎকার করে উঠল, চিফ ট্রেনার হতে হয়েছিস, এরপরও এসব কি হচ্ছে? হরিচরণ বিরক্তভাবে ফিরে তাকিয়ে বলল, কি আবার হচ্ছে? আমার মেয়েটাকে ভর্তি করলি না কেন? প্রফুল্লর কাছে যাও, ওসব ছেদো ওজোর কোনো অনেক শোনা আছে। তবে এই বলে রাখলুম, দেখবি ওই মেয়ে তোদের মুখে চুনকালি দেবে, সেদিন আফসোস করবি। ওই মেয়ে যাকে কাল এনেছিলে, ভালো ভালো, তাই দিক। একটা মেয়ে সুইমার বেঙ্গল পাচ্ছে, তাহলে বেঙ্গল নয়, ইন্ডিয়া পাবে। রেলিংয়ে ধরা মুঠোটা শক্ত করে নিজেকে ঝাঁকাতে ঝাঁকাতে ক্ষিতীশ ভাঙা গলায় চেঁচিয়ে যেতে লাগলো, অলিম্পিকের গুল মেরে সুইমার তৈরি করা যায় না রে, ধরা একদিন পড়বি। প্রফুল্ল ক্লাব থেকে বেরিয়ে এলো। কি আবল তাবল চিৎকার করছো খিদ্দা? বেশ করছি, কর্পোরেশনের জমিতে আমি দাঁড়িয়ে তোদের ইতরামোটা শুধু দেখছি। মেয়েটাকে তোরা ভর্তি করলি না, ভেবেছিস আর বুঝি ক্লাব নেই? পৃথিবীতে শুধু জুপিটারই একমাত্র ক্লাব। তাহলে যাও না অন্য ক্লাবে। হরিচরণ চেঁচিয়ে উঠল, ওই তো পাশেই একটা ক্লাব রয়েছে, তাই যাব। পৃষ্ঠা 31। ক্ষিতীশ হন হন করে এগিয়ে গেল অ্যাপোলোর দিকে। পেছনে জমিয়ে যাওয়া ভিড়টাকে উদ্দেশ্য করে প্রফুল্ল বলল, পাগল মশাই, পাগল। অ্যাপোলোর গেটে পৌঁছে সংবিত ফিরল ক্ষিতীশের। দাঁড়িয়ে পড়ে নিজের প্রতি অবাক হয়ে ভাবল, এখানে আমি এলাম কেন? এরা তো জুপিটারের শত্রু, আমি কি নেমোখারাম হলাম? ক্ষিতীশকে দেখতেই পেল অ্যাপোলোর অন্যতম ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুজ্জে। সিঁড়ি দিয়ে নেমে গেটের কাছে এসে বলল, কি ব্যাপার ক্ষিতীশ যে, তুমি এখানে? হঠাৎ ক্ষিতীশের মুখ দিয়ে বেরিয়ে এলো, তোমাদের এখানে জায়গা হবে নকুলদা? জুপিটার আমায় তাড়িয়ে দিয়েছে। যা, কি আজে বাজে বকছিস? তোকে তাড়াবে কে? সত্যি বলছি নকুলদা, তাড়িয়ে দিয়েছে। আমায় টাকা পয়সা দিতে হবে না, একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও, তাহলেই হবে। ভেতরে আয়, আগে সব শুনি। তার আগে বলে রাখি, আমি কিন্তু জুপিটারের লোক। অ্যাপোলো কোনোদিনই আমার ক্লাব হবে না। তাহলে তোকে আমরা নেব কেন? আমাকে নয়, মেয়েটাকে নাও, আমি ওকে শেখাবো। ও যদি সম্মান আনে তাহলে সেটা হবে অ্যাপোলোর। আচ্ছা আচ্ছা, ভেতরে চল। আগে বলো, আমার শর্তে রাজি? অ্যাপোলো, তুমি সব, তোমার কথায় ক্লাব উঠে বসে, তুমি কথা দিলে তবেই ঢুকবো। তোমার কথায় ক্লাব উঠে বসে, তুমি কথা দিলে তবেই ঢুকবো। নকুল মুখুজ্জে কিছুক্ষণ স্থির চোখে ক্ষিতীশের দিকে তাকিয়ে থেকে বলল, তোর জুপিটার থেকে বেরিয়ে আসা মানে আমাদের শত্রুর দুর্গের একটা খিলেন ভেঙে পড়া। অ্যাপোলোর ছাদের নিচে তুই আসিস, সেটা আমাদের ভিক্টরি হবে। আচ্ছা, কথা দিলাম। গেট অতিক্রম করার আগে ক্ষিতীশ একবার পেছন ফিরল। কমল দিঘির জলে ছায়া পড়েছে পশ্চিমের দেবদারু আর রাধাচূড়া গাছের। জুপিটারের বিরাট ঘড়িটার কালো ডায়ালে কাঁটা দুটো আবছা লাগলো ক্ষিতীশের পুরু লেন্সে। বুকের মধ্যে প্রচন্ড একটা মোচড় সে অনুভব করলো। চিকচিক করে উঠল চোখ দুটো। সে রাতে ঘুম এলো না ক্ষিতীশের। বারান্দা দেওয়ালে হেলান দিয়ে বসে রাতটা কাটালো। বারবার একটা কথাই তার মনে পাক দিয়ে ফেলল, আমি কি ঠিক কাজ করলাম? অ্যাপোলোয় যাওয়া কি উচিত হলো? ভেলো উত্তেজিত হয়ে হাজির হলো সকালে। খিদ্দা, তুমি অ্যাপোলোয় জয়েন করেছো? অ্যাপোলোয় যাওয়া কি উচিত হলো? ভেলো উত্তেজিত হয়ে হাজির হলো সকালে। খিদ্দা, তুমি অ্যাপোলোয় জয়েন করেছো? বেশ করেছো। তোমাকে তো সেই কবে বলেছিলুম, এটা হলো যুদ্ধ। ন্যায় অন্যায় বলে যুদ্ধে কিছু নেই। শত্রু মিত্র বাছ বিচার করে কোনো লাভ নেই। ক্ষিতীশ চুপ করে রইল। জুপিটারকে এবার শায়েস্তা করা দরকার। বুঝলি খিদ্দা, তুমি শুধু ওই নারীর সম্পর্কগুলো একটু ভুলে যাও। ভেলো। ক্ষিতীশের একটা হাত তোলা,
চোয়াল শক্ত, পুরো লেন্স ভেঙে চোখ দুটো যেন বেরিয়ে আসবে। ভেলো এক পা পিছিয়ে গেল। আর একটা কথা যদি বলেছিস তো? ভেলো বিড়বিড় করে বলল, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করো খিদ্দাম। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। পৃষ্ঠা 32, 7। না না না, কতবার বলবো, কনুইটা অতটা ভাঙবে না। হাতটা অমন তক্তার মতো লাফিয়ে উঠল কেন? হলো না। বাঁ হাতটা এগোনোর সঙ্গে সঙ্গে বাঁ কাঁধটাও এগোচ্ছে, আর ডান কাঁধটা পিছিয়ে যাচ্ছে। এতে স্কোয়ার শোল্ডার পজিশনটা যে ভেঙে যাচ্ছে। নে আবার কর। ও কি, জলের বাইরে হাত নিয়ে যাবার সময় শরীরের পাশের দিকটা বেঁকে তেউড়ে শুঁয়োপোকা চলার মতো হয়ে যাচ্ছে যে। দেখ আমাকে দেখ, তোর কনুইটা কেন বাঁক খাচ্ছে না, বোঝার চেষ্টা কর। এইভাবে, এই রকম। আর হাতের আঙুল জল টানবার সময় ফাঁক করবি না। জলের ওপর থাবড়ে থাবড়ে হাত ফেলিস দেখছি। ওভাবে নয়, পরিষ্কারভাবে সোঁত করে ঢুকে যাবে। আগে আঙুল, তারপর কবজি থেকে পুরো হাতটা। আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে। যদি ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস, তাহলে বাঁ হাতটা কবজির যখন জলে ঢুকছে তখন মাথা ঘোরাবি। মাথা নিচু রাখার জন্য থুতনিটা বুকের দিকে টেনে রাখবি। মাথার লাইন এধার ওধার হবে না। ডান হাতটা যখন উঠবে তার তলা দিয়ে উঁকি দেবে হাঁ করে নিঃশ্বাস নিতে। আর ডান হাত যেই জলে ঢুকছে সেই সঙ্গে তোর মুখও আবার জলে ডুবছে। যা আবার কর। 2 সপ্তাহ হয়ে গেল, এখনো একটা জিনিসও ঠিক মতো করতে পারলি না। জলের ধারে সিমেন্ট বাঁধানো সরু পাড়ে দাঁড়িয়ে ক্ষিতিশ সমান এবং বক করে চলেছে। কনি পাড়ের ধারে খানিকটা সাঁতরায় আর থেমে ওর দিকে তাকায়। সকাল 6:30 থেকে এই ব্যাপার চলছে, এখন 8:30। আর পাচ্ছি না খিদ্দা। কেন? বলেছিলি 2 দিনেই সুহাসের মতো স্ট্রোক শিখে নিবি। 2 দিন ছেড়ে তো 17 দিন হয়ে গেল। জলের মধ্যে দাঁড় সাঁতার কাটতে কাটতে কনি চাপা রাগে নিয়ে বলল, করছি তো আমি, আপনি খালি হচ্ছে না বলেই যাচ্ছেন। না হলে কি বলবো? হচ্ছেই তো। কিচ্ছু হয়নি, যা বলছি আবার কর। আমার ভালো লাগছে না। কনি পাড়ের দিকে এগিয়ে গেল। ক্ষিতিশ কি করবে ভেবে না পেয়ে বলল, স্ট্রোক শিখলে কিন্তু নইলে কস্টিউম দেব। ভুল, স্ট্রোক শিখলে কিন্তু নাইলন কস্টিউম দেব। দরকার নেই আমার। বাঁধানো পাড়ে 2 হাতের ভরে কনি জল থেকে উঠে এলো। ক্ষিতিশ বুঝতে পেরেছে ওকে খাটাতে হলে জোর জবরদস্তিতে কাজ হবে না। কিছু একটা প্রাপ্তির যোগ না থাকলে ওকে উৎসাহিত করা যাবে না। উঠে পড়লি যে খিদে পেয়েছে? কনি কথা বলল না। উঠে পড়লি যে খিদে পেয়েছে? কনি কথা বললে না। এগিয়ে গেল রেলিংটার গেট লক্ষ্য করে। পৃষ্ঠা 33। খিদে তো পাবেই। ভাবছি 2 ডিম, 2 কলা আর 2 টোস্টের ব্যবস্থা করলে কেমন হয়। কনি দাঁড়িয়ে পড়েছে। ক্ষিতিশ মনে মনে হিসেব করে দেখলো, প্রায় 1 টাকার ধাক্কা। আজ থেকে? ক্ষিতিশ ঘাড় নাড়ল। কনি কি যেন ভেবে নিয়ে বলল, আমি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাবো। ক্ষিতিশ একটু কৌতূহলী হয়েই বলল, বাড়িতে কেন? এমনি, বাইরে আমি খাবো না। তাহলে আরো 1 ঘন্টা জলে থাকতে হবে। ক্ষিতিশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কনিকে আরো পরিশ্রম করানো অমানসিক কাজ হবে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবেই, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না। খাটুক, আরো খাটুক। যন্ত্রণায় ঝিমঝিম করবে শরীর, টলবে, লুটিয়ে পড়তে চাইবে যন্ত্রণায় পাঁচিলের সামনে। আর তখন জেনে শুনেই চ্যালেঞ্জ দিতে হবে ওই পাঁচিলটাকে। এই জন্য চরিত্র চাই, গোয়ার রোখ চাই। নাম। দাঁড়িয়ে আছিস কেন? 2 ডিম, 2 কলা, 2 মাখন টোস্ট। যন্ত্রণা কি জিনিস সেটা শেখ। যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে, তাকে ব্যবহার করতে না শিখলে, লড়াই করে তাকে হারাতে না পারলে কোনোদিনই তুই উঠতে পারবি না। ঠিক আছে, কোনো অতটা উঠবে না মুখ ডুবিয়ে। যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট, ও দুটোকে আলাদা করা যায় না। যন্ত্রণাকে হারালে সময়কেও হারাতে পারবি, সময়কে হারালে পারবি যন্ত্রণাকে হারাতে। রেলিংয়ে হেলান দিয়ে
রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ক্ষিতীশ মনে মনে কনির সঙ্গে কথা বলে যাচ্ছে আর মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কমল দিঘিতে এখন সাঁতার কাটছে একমাত্র কনি। মাঝখানে চওড়া ঘাটে ৩-৪ জন বাইরের লোক স্নান করছে, বাসন ধুচ্ছে একটি স্ত্রীলোক। জুপিটার এবং অ্যাপোলোর নম্বর খোলা স্টার্টিং প্ল্যাটফর্মগুলো পাশাপাশি প্রায় 50 মিটার ব্যবধানে। সেগুলো এখন জলশূন্য। শুধু জুপিটারের স্প্রিং বোর্ড থেকে ঝাঁপ দিয়ে যাচ্ছে গোটা চারেক উটকো বাচ্চা ছেলে। জুপিটারের ক্লাবের বারান্দায় বেঞ্চে বসে দুটি লোক তেলে ভাজা খেতে খেতে গল্প করেছে আর হাসাহাসি করছে ক্ষিতীশের দিকে তাকিয়ে। অ্যাপোলো ক্লাবের ভেতর থেকে বেরিয়ে এলো অমিয়া আর বেলা। কনির সাঁতার দেখতে তারা রেলিংয়ের ধারে দাঁড়ায়। অমিয়া দিন 7 পর আজ জলে নেমেছিল। কলেজের পরীক্ষার জন্য সে ব্যস্ত। অমিয়া না থাকলে বেলা নাকি ট্রেনিংয়ে জুত পায় না। দুজনে আধ মাইল করে সাঁতরেছে। কে রে মেয়েটা? অমিয়া জিজ্ঞাসা করলো। খিদ্দার আবিষ্কার। বেলা চোখ পাকিয়ে বলল, শুনিসনি হরিচরণদা কি বলছিল সেদিন? খিদ্দা নাকি প্রতিজ্ঞা করেছে জুপিটারকে ডাউন দেবে ওই মেয়েটাকে দিয়ে। সে কি রে? ও তো এখনো হাতের টান দিতেই শেখেনি। সামনের বছরই আমি কিন্তু জুপিটারে ফিরে যাব। যেখানে খিদ্দা আছে সেখানে আমি নেই। 5 জনের সামনে ট্যাঁকোশ করে কথা শোনাবে ও আমার সহ্য হয় না। আমিও তাহলে যাব। দুজনে আর একবার কনির দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। তখন অমিয়া হেসে বলল, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। প্রায় 9:45 বাজার নিয়ে ফিরতে আজ দেরি হবেই। ক্ষিতীশ ব্যস্ত হয়ে হাঁটছে, পেছনে কনি একটা অস্টিন ফুটপাত ঘেঁষে ক্ষিতীশের পাশে দাঁড়ালো। জানলা দিয়ে বেরিয়ে এলো বিষ্ণুধরের মুখ। ও ক্ষিতীশ বাবু, আপনাকে খুঁজছি যে। পৃষ্ঠা 34। যে স্পিচটা লিখে দিলেন সেটা কেমন যেন ঠিক বাগে আনতে পারছি না। একটু ডিসকাশন করলে ভালো হতো। আজকেই তো বিকেলের সভা, কিন্তু আমার যে এক্ষুনি বাজার করে বাড়ি পৌঁছতে হবে। গাড়িতে উঠুন, বাজার সেরে গাড়িতেই পৌঁছে দেবো, ডিসকাসটা করে ফেলবো। বিষ্ণুধর মোটরের দরজা খুলে দিল। ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠছে, তখন জামায় টান পড়লো। খাবারের কি হবে? ও তোর ডিম কলা। ক্ষিতীশ বিব্রত হয়ে কি বলবে ভেবে পেল না। আমাকে বরং পয়সাটা দিয়ে দিন, কিনে নেব। কথা না বলে ক্ষিতীশ পকেট থেকে 1 টাকা বার করে কনির হাতে দিয়ে বলল, বিকেলে ঠিক সময় আসিস। গাড়ি চলতে শুরু করলে বিষ্ণুধর জিজ্ঞাসা করলে, কি মেয়েটা? আমার ভবিষ্যৎ। ক্ষিতীশ হেসে বলল। লীলাবতী যথারীতি তালা দিয়ে বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ না করে বিষ্ণুধরকে নিয়ে বারান্দায় বসলো। বিশু আর খুশি এগিয়ে এলো ক্ষিতীশকে দেখে। বিষ্ণু কুঁকড়িয়ে গিয়ে বলল, ও দুটোকে সরান, দেখলে গা শিরশির করে। পৃষ্ঠা 35। বিড়াল দুটোকে ক্ষিতীশ ছোট্ট ধমক দিতেই ওরা বারান্দা থেকে নেমে গেল। দারুণ ট্রেনিং তো। ওদের ভালোবাসি তাই কথা শোনে। ভালোবাসলে সবকিছু করিয়ে নেওয়া যায়, মানুষকে দিয়েও। তার মানে মানুষ আর জানোয়ারকে একই লাইনে ফেলছেন? তা কেন? জানোয়ার দেখলে মানুষ গা শিরশির করে, কিন্তু মানুষ দেখলে জানোয়ারেরা করে কি না আমি জানি না। ওই অমনি তেড়া বাঁকার কথা শুরু হয়ে গেল। বলতে বলতে বিষ্ণুধর পকেট থেকে বক্তৃতা লেখা কাগজ বার করলো। আমি দাগ দিয়ে রেখেছি জায়গাগুলো। রাস্তায় রবারের বল ফাইনাল, চিফ গেস্ট বিনোদ ভর, বুঝলেন না? ওর দলের ছেলেরা থাকবে। ফস করে যদি কিছু প্রশ্ন করে বসে আর যদি জবাব দিতে না পারি তাহলে আওয়াজ খাবো, বেইজ্জত হব। ক্ষিতীশ কাগজটা মন দিয়ে পড়ে বলল, কি জানতে চান? ওই যে লিখেছেন ট্যালেন্ট ঈশ্বরের দান, সেটা ফুটিয়ে তোলা যায়, কিন্তু তার বদলি হিসেবে কোনো কিছুর সে জায়গা বসানো যায় না। যার মধ্যে ট্যালেন্ট আছে সেটা যদি সে ব্যবহার না করে তাহলে তাকে অপরাধী হিসেবে গণ্য করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের দেশে বহু ট্যালেন্টওয়ালা লোক আছে যারা শুধু খাওয়া পড়ার ধান্দাতেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। সব আগে মানুষের দরকার বেঁচে থাকা। এটা তো মানেন? ক্ষিতীশ ঘাড় নাড়ল। রাশিয়ায় বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না। গভর্নমেন্ট তাদের গুরুত্ব স্বীকার করে স্টেটই তাদের সবকিছু দেয়।
সেই রকম আমাদের দেশেও গভর্নমেন্টকে দেখা উচিত যাতে প্লেয়াররা খাওয়া পড়া চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। এইসব কথা একটু বলা দরকার, বুঝলেন না? পাবলিক এখন লেফটিস্ট ধরনের তো, কিন্তু ভারত বা বাংলা তো কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র। এখানে প্লেয়ারকে সবকিছুর জন্য লড়তে হবে। গণতন্ত্রে এই স্বাধীনতাটা আছে, লড়াইয়ের স্বাধীনতা। আপনি কি সবকিছুরই মানে খাওয়া পড়ার জন্য জানোয়ারের মতো কামড়াকামড়ি করে বাঁচতে চান? মানুষ হিসেবে নিশ্চয়ই চাই না, কিন্তু সুইমিং কোচ হিসেবে হ্যাঁ চাই। আরামের সব জিনিস পাওয়া যায় না, বুঝলেন? আপনার পাবলিককে বলবেন যে একটা সুইমারকে খেটে যন্ত্রণায় ছটফট করতে করতে উঠতে হয়। পড়ুন লেখাটা পড়ুন তো। ক্ষিতীশ উত্তেজিত হয়ে বারান্দায় পায়চারি শুরু করলো। বিষ্ণুধর ভীরু চোখে ক্ষিতীশের দিকে এবং বিশু খুশির দিকে একবার তাকিয়ে নিয়ে পড়তে লাগলো। বিরাট বিরাট খেলোয়াড়ের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ। যদি প্রশ্ন করি অস্ট্রেলিয়ার কথা উঠলে সব আগে কাদের নাম আপনার মনে ভেসে উঠবে? নিশ্চয় ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়ালের নাম। যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, পারবেন কেউ বলতে? কিন্তু পেলের নাম আপনারা সবাই শুনেছেন। ইথিওপিয়া ছোট্ট দেশ, গরিব দেশ, অখ্যাত দেশ, কিন্তু বিকিলা যখন দৌড়ালো দেশটা বিখ্যাত হয়ে গেল। বিষ্ণুধর দম নেবার জন্য থামল। ক্ষিতীশ দাঁড়িয়ে পড়ে এক মনে শুনছিল। বলল, কিন্তু শুধু মেডেল ধোয়া জল খেয়ে আপনার কি আমার চলবে না। মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, হিরোর দাম অনেক। দেশের ছেলেমেয়েদের কাছে একজন হিরো সে সাঁতারুই হোক আর সেনাপতিই হোক আদর্শ স্থাপন করবে। তবু ওদের মধ্যে তফাৎ আছে। বড় সাঁতারুর জীবনে ও প্রাণের প্রতীক, সেনাপতি মৃত্যু ও ধ্বংসের। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায়, আবার ঘৃণাও পায়, কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয়। আপনি খালি সাঁতারু বলছেন কেন? ফুটবল আর ক্রিকেটার এদের নাম করুন। বাঙালিরা যা ভালোবাসে মিটিংয়ে তাই তো বলবো। পৃষ্ঠা 36। যা খুশি বলুন, কিছু যায় আসে না। শুধু বলবেন যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে আমরা তাদের অবহেলা করি, ভুলে যাই তাদের খাদ্য দরকার, মাথার উপর ছাদ দরকার, খড়ের চালা যদি হয় তাও। আমরাই বাধ্য করি তাদের উষ্ণ বৃত্তি করতে। আমরাই তাদের শেখাই চালাকি করতে, মিথ্যা বলতে। এইসব বলার পর আপনার লাইনের কথাবার্তায় চলে আসবেন। খুব কড়া কথায় গভর্নমেন্টকে এক হাত নেবেন। তাহলে একটু গুছিয়ে লিখে দিন। আমার যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। ক্ষিতীশ ভ্রুকুটি করে তাকালো। বিষ্ণুধর তাড়াতাড়ি বলল, এই জন্য নিশ্চয়ই ফি দেবো। ফি চাই না, একটা চাকরি চাই, যে কোনো চাকরি, অন্তত 100 টাকার চাকরি। বিষ্ণুধর অবাক হয়ে তাকিয়ে বলল, কোথা পাবো? আপনার তো ব্যবসা আছে, আমার এখন নিয়মিত টাকা দরকার। এইভাবে বক্তৃতা তো সারা জীবন লেখা যাবে না। আচ্ছা, আমি দেখবো খন। আধ ঘন্টার মধ্যেই ক্ষিতীশ লিখে দিল। বিষ্ণুধর চলে যাবার পর রান্না চাপিয়ে দিল। উঠোনের দেওয়ালে গাঁথা বড় হুঁকে রবারের দুটো দড়ির প্রান্ত আংটায় বেঁধে আটকাবার কাজে লেগে পড়ল। রবার দুটোর ওপর প্রান্তে দুটো হাতল, এই রবার পুলি টেনে ব্যায়াম করবে কোণে। কাজটা শেষ করে সে ছোট পাশ বালিশের মতো চটের থলে 10 বালি দিয়ে ভরতে শুরু করলো। ফ্রি হ্যান্ড ব্যায়ামের সময় এই ওজন ঘাড়ে নিয়ে কণিকে ব্যায়াম করতে হবে। লীলাবতী বাড়িতে ঢুকে ক্ষিতীশের কাজ দেখে অবাক হয়ে বলল, এগুলো আবার যে বার করলে, ব্যাপার কি? কণির জন্য। কে কণি? একটা মেয়ে, ওকে তৈরি করব। মেয়েটার মধ্যে জিনিস আছে, একেবারে আঁকড়া মাটি। গড়তে পারলে দারুণ সুইমার হবে, তোমাকে এনে দেখাবো। ভীষণ গরিব। লীলাবতী ঘরে ঢুকে গেল। ক্ষিতীশ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভীষণ গরিব, খেতে পায় না, ভাবছি এখানেই ওর খাওয়ার ব্যবস্থা করব। ঘরের মধ্যে থেকে লীলাবতী শুকনো কঠিন স্বর ভেসে এলো, ঘরটা নেওয়াই ঠিক করলাম। ওরা রাজি হয়েছে 5,000 টাকা সেলামিতে। এখন টেনে টুনে চলতে হবে, বাজে খরচ একদম বন্ধ। ক্ষিতীশ আর কথা বাড়ালো না। বিকেলে অ্যাপেলোয় গিয়ে দেখলো কণি আসেনি।
পরদিন সকালে কনি এলো 8 ঘন্টা দেরিতে। ক্ষিতীশ রেগে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই কনি বলল, খাবারের বদলে বরং আমাকে রোজ 1টা করে টাকা দেবেন। ক্ষিতীশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল। তার মানে রোজ 1টা করে টাকা দিতে হবে আমাকে? তুই সাঁতার শিখবি বলে? এটা কি আমার পিতৃদায়? অত খাটাবেন আর খেতে দেবেন না? কনির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্ষিতীশ হেসে ফেলল। কনিও হাসলো। দুজনের মধ্যে নিঃশব্দে যেন একটা বোঝাপড়া হয়ে গেল। তুই একটা আস্ত শয়তান, আমাকে চিনে ফেলেছিস দেখছি। দাঁড়া, তোকে আগে সাঁতারের মজাটা পাইয়ে দিই, তারপর দেখবো জলে নামিস কি নামিস না। এখন আমি তোকে খাটাচ্ছি, তখন তুই খাটার জন্য পাগল হয়ে উঠবি। কনি কথাগুলো শুনলো মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে। ক্ষিতীশ সেটা লক্ষ্য করে আবার বলল, লেকে 1 মাইল সাঁতারে যে মেয়েটার কাছে হেরেছিস তার নাম হিয়া মিত্র, নামটা মনে রাখিস। পৃষ্ঠা 37। কলির চোখ দুটো সরু হয়ে এলো। মুখ ফুরিয়ে সে কস্টিউম কাঁধের পটি ঠিক করতে লাগলো। মনে রাখিস, অমিয়া বলেছে তোকে পা ধোয়া জল খাওয়াবে। কনি ঘুরে দাঁড়ালো, শীর্ণ দেহটা ঝাঁকিয়ে রুক্ষস্বরে বলল, কস্টিউম 7 দিনে আমি আদায় করব, কিন্তু লাল রঙের আমি পরবো না, আমার রং কালো। অমিয়া আর বেলান 50 মিটার কোর্সে কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করছে। কনি পাড়ের কাছাকাছি। ক্ষিতীশ এক দৃষ্টি তার দিকে তাকিয়ে, 2 চোখে শুধু অনুমোদনের আর কণ্ঠে বিড়বিড়, হারামজাদি কোথাকার, আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল। দাঁড়া, তোর ওষুধ আমি পেয়েছি, হিয়া মিত্তির। ক্ষিতীশ চলছে কেমন? নকুল মুখুজ্জে রেলিংয়ে 2 হাত রেখে শুকনো গলায় বলল, তুই কি কিছু খবর রাখিস না? বিএএস এর সিলেকশন কমিটি থেকে আমাকে আউট করে দিয়েছে। এসবই জুপিটারের ধীরেনের কারসাজি। এদিকে অ্যাপোলোর আর্থিক অবস্থাও ভালো নয়। 2-1টা টাকাওয়ালা লোক জোগাড় করে দিতে পারিস? প্রেসিডেন্ট করে রাখবো। ক্ষিতীশের হঠাৎ মনে পড়লো বিষ্ণুধরকে। বলল, চেষ্টা করব। কিন্তু নকুলদা, বিএএসএ থেকে আউট হয়েছে বলে দুঃখ পাচ্ছ কেন? একটা ক্লাব ঢের বেশি গুরুত্বপূর্ণ স্টেট অ্যাসোসিয়েশনের থেকে। ক্লাবই সুইমার তৈরি করে, ওরা করে মোড়লি। কিন্তু মোড়লদের দলাদলি, ঝগড়া, প্রতিপত্তির লোভ সুইমারের জীবন শেষ করে দিতে পারে। নকুল মুখুজ্জি হেসে উঠে বলল, জেনে রাখো, এবার অ্যাপোলোর কেউ বেঙ্গল টিমে আসছে না, শুধু ওই 2টো মেয়ে ছাড়া। আঙুল দিয়ে সে অমিয়া আর বেলাকে দেখালো। ওরা জেনে রাখো সামনের বছরে জুপিটারে ফিরে যাচ্ছে। নকুল মুখুজ্জি চলে যাবার পর ক্ষিতীশ আবার কোণের দিকে মন দিল। হাঁটু ভেঙে পায়ের পাড়ি, হাঁটু ভেঙে বলে দিয়েছি না, পা যখন পেছনে ঠেলবি তখন হাঁটু ভাঙবে, ওঠার সময় সোজা থাকবে। এই পর্যন্ত চিৎকার করে বলেই তার মনে হলো অমিয়া বা বেলা শুনে নিয়ে যদি একইভাবে কিকিং শুরু করে। তারপরে ভাবলো, এখন আর ওদের পক্ষে আদিকালের সিজার কিক ছেড়ে এই শক্ত কিকিংয়ে আসা সম্ভব নয়। তাহলেও শুনে নিয়ে ওরা হরিচরণকে বলে দিতে পারে। হরিটা অন্যদের এইভাবে শেখাবে হয়তো। হাত নেড়ে ক্ষিতীশ ডাকলো কনিকে। পাড়ের কাছাকাছি আসতেই ঝুঁকে ফিসফিস করে বলল, যা বলেছিলুম হচ্ছে না কেন? গোড়ালিটা টান টান থাকবে, এইরকম পেছন দিকে টান করে ঠেলে রাখবে, আর কিক করার সময় যতটা না নিচের দিকে, তার থেকে পেছন পায়ের ধাক্কা বেশি দিতে হবে। এইভাবে সোল্ডার সাঁতার কেটে 4টে গোল্ড জিতেছে টোকিওয়। আবার কর 6 বেট, 1 চক্কর হাত পাড়ি, আর সেই সঙ্গে 6টা করে পা মারবি। করে যা। ট্রেনিং শেষে ফেরার পথে ক্ষিতীশ জিজ্ঞাসা করলো, তোর দাদার খবর কি রে? আসতে বলিস একদিন, দেখে যা কেমন তুই শিখছিস। কোনো জবাব দিল না। ক্ষিতীশ লক্ষ্য করলো ওর মুখটা কেমন যেন করুণ আর গম্ভীর হয়ে উঠল। দাদার অসুখ হয়েছে, 2 দিন কাজে যায়নি। তাহলে তো দেখতে যেতে হয়। আচ্ছা, পরে একদিন দেখতে যাব। আর শোন, আজ বিকেলে তোর ওজনটা নেব। এবার থেকে এক্সারসাইজ শুরু করতে হবে, খাওয়াও বাড়াতে হবে।
ট্রেনিং চার্ট, ডায়েট চার্ট আমি তৈরি করেছি। ভিটামিন কি কি লাগবে সেটা ডাক্তারের সঙ্গে কথা বলে ঠিক করব। হিমোগ্লোবিন লেভেল যদি পারি তো টেস্ট করাবো। পৃষ্ঠা 38। ক্ষিতীশ কথা বলতে বলতে বাজারের কাছে এসে দাঁড়ালো। একটা টাকা কনির হাতে দিয়ে বাজারের দিকে এগোচ্ছে। কনি ডাকলো, খিদ্দা, আর 2 টাকা দেবেন? তাহলে 2 দিন আর আমায় দিতে হবে না। টাকা কিসের জন্য? ভ্রু কুঞ্চিত হলো ক্ষিতীশের। চাল কিনবো। দাদা তো কাজে যেতে পারছে না। কনি চুপ করে গিয়ে মুখটা ঘুরিয়ে রইল। প্রশ্ন না করে ক্ষিতীশ আরো 2 টাকা দিল এবং সঙ্গে সঙ্গে বুঝেও গেল প্রতিদিন ডিম কলা খাওয়ার জন্য যে টাকা দিয়েছে সেটা কিসে ব্যয় হয়। ঘণ্টাখানেক পরই ক্ষিতীশ হাজির হলো কনিদের ঘরের দরজায়। তক্তাপোষে ময়লা ছেঁড়া কাঁথার ওপর কমল শুয়ে, এক দৃষ্টি জানলার বাইরে তাকিয়ে। সব ছোট ভাইটে আর মা উনুনে ফুটন্ত ভাতের হাঁড়ির সামনে বসে। ঘরে আর কেউ নেই। ক্ষিতীশ গলা খাঁকারি দিতে কমল তাকালো, অবাক হলো এবং উঠে বসতে গিয়ে দুর্বলতার জন্য টলে পড়ল। আসুন। একটু আগেই কনি বলছিল আপনি একদিন আসবেন। কি আর দেখবেন আমায়? কমল চট করে তার মায়ের দিকে তাকিয়ে নিয়ে গলা নামিয়ে বলল, দেখার আর কিছু নেই, আমি ফিনিশ হয়েই গেছি। ক্ষিতীশ তক্তাপোষের ধার ঘেঁষে বসলো। কি হয়েছে, ইনফ্লুয়েঞ্জা? মজা পাওয়ার ভঙ্গিতে হেসে কমল মাথা হেলিয়ে বলল, হ্যাঁ। আপনি কিন্তু বেশিক্ষণ বসবেন না, ছোঁয়াচে রোগটা। ওষুধ খাচ্ছ? কমল প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, কনির দ্বারা কিছু হবে কি? ও আমাকে রোজ বলে কি কি শিখলো। খুব রোখা মেয়ে। যদি বলে করব তাহলে করবেই। ওকে দিয়ে যদি করাতে পারেন, ওর একটা ভবিষ্যৎ যদি গড়ে দিতে পারেন, হবে। প্রথম একটু চঞ্চল ছটফটে থাকে। মন বসলে আমার মনে হয় ও কিছু একটা পারবে। একটা ভাইকে চায়ের দোকানের কাজে দিয়েছি, 15 টাকা মাইনে। কনিকে একটা সুতোর কারখানায় লাগিয়ে দেব ভাবছি। কথাবার্তা বলেছি 60 টাকা দেবে, কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না। কনি ঘরে ঢুকলো। ক্ষিতীশকে দেখে অবাকই হলো। দাদার মাথার কাছে দাঁড়িয়ে সে কমলের মাথায় হাত রাখলো। আমি চাই না কনি সাঁতার বন্ধ করুক। আমার নিজের খুব ইচ্ছে হতো বড় সাঁতারু হব, অলিম্পিকে যাব। আমার দ্বারা কিছুই হলো না। এখন যদি কনি পারে, আপনি বলছেন ওর হবে? ক্ষিতীশ গম্ভীর স্বরে বলল, যদি খাটে, যদি ইচ্ছে থাকে। কিরে, শুনলি তো? কমল মুখ উঁচু করে তাকালো। ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই। ইন্ডিয়া রেকর্ড ভাঙতে হবে তোকে, তারপর এশিয়ান, তারপর অলিম্পিক। পারবি না? কমলের স্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনালো। কনির মুখে ধীরে ধীরে অস্বস্তি, তারপর চাপা ভয়ে ফুটে উঠল। ঘরের মধ্যে তখন কেউ কথা বলছে না। হাঁড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার। কমল আবার বলল, পারবি না? কনি আস্তে আস্তে মাথা হেলিয়ে দিল। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। পৃষ্ঠা 39-8। ক্ষিতীশ সারা সকাল অ্যাপোলোয় অপেক্ষা করেছে। কনি আজও আসেনি। গত 2 সপ্তাহ একবেলাও সে কামাই করেনি। ক্ষিতীশ ভয়ে রয়েছে, এই বুঝি কস্টিউম দাবি করে বসে। এখনো সে সমানে বলে যাচ্ছে, হয়নি। ইঞ্চি খানিকের বেশি জল থেকে হাত উঠবে না। অতটা পাশের দিকে হাত যাচ্ছে কেন? ও কি 2 হাত ঠিকমতো সমানে চলছে না কেন? বলার সঙ্গে সঙ্গে ক্ষিতীশ মাথা নাড়ে আর ভাবে, কস্টিউম আজই কিনতে হবে দেখছি। কখনো কখনো সে জলে নেবে সাঁতার কেটে স্ট্রোক দেখিয়ে দেয়। ওদের পাশ দিয়েই অন্যরা সাঁতার কেটে যায়। বেলা গড়িয়ে যায়। কমল দিঘির জল শূন্য হয়ে আসে। কনি যখন বিরক্ত হয়ে ওঠে, ক্ষিতীশ বলে, দাদার কাছে তো খুব ঘাড় নেড়েছিলিস। ভিক্টরি স্ট্যান্ডে ওঠা খুব সহজ ব্যাপার ভেবেছিস? রেকর্ড করাটা গঙ্গায় আম কুড়োনো নয়, বুঝলি? ফেরার পথে গল্প করছে পৃথিবীর বড় বড় সাঁতারু, তাদের আন্তরিকতার, নিষ্ঠার, পরিশ্রমের। অপেক্ষা করে অবশেষে ক্ষিতীশ বেরিয়ে পড়ল অ্যাপোলো থেকে। বিষ্ণুধরের বাড়ি পৌঁছলো মিনিট 10-এর মধ্যে। তাকে দেখেই বিষ্ণু ব্যস্ত হয়ে বলল, এই একটু আগে দর্জিপাড়া বয়েজ লাইব্রেরির লোকেরা এসেছিল ওদের অ্যানুয়াল সোশ্যালে চিফ গেস্ট করার জন্য। প্রেসিডেন্ট হবে কে জানেন? ওই বিনোদ ভর। আমি রাজি হয়ে গেছি। ওখানে দারুণ একটা
স্পিচে ওকে ডাউন দিতে হবে, বুঝলেন? ক্ল্যাপ ওকে পেতে দেব না। বিষ্ণুধরের উত্তেজিত মুখ দেখে ক্ষিতীশ চটপট মতলব ভেজে নিয়ে বলল, শুধু একটা বক্তৃতায় ডাউন দিয়ে কি লাভ হবে? লোকে কিছুদিন মনে রেখে তো ভুলে যাবে। তার থেকে এমন একটা কিছু দরকার যাতে বিনোদভর রেগুলার ডাউন খায়। কিরকম? বিষ্ণু কৌতূহল দেখালো। রেগুলার ডাউন কিভাবে সম্ভব? ভাবতে হয়েছে 3 দিন ধরে ভেবেছি। ক্ষিতীশ নিজেকে গুরুত্ব দেবার জন্য গলার স্বর ভারী কি করে তুলল। ভেবে দেখলুম বিনোদভর যে অর্গানাইজেশনে আছে তার পাল্টাগুলোই ঢুকতে হবে। ও যদি ড্রামা ক্লাবে থাকে আপনাকেও ড্রামা ক্লাবে ঢুকতে হবে। ও যদি কোনো হরিসভায় পৃষ্ঠপোষক হয় আপনাকেও একটি হরিসভায় ঘাঁটি করতে হবে। ও যদি কোনো সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হয় আছে। বিষ্ণুধর প্রায় চেঁচিয়ে উঠল, জুপিটারের প্রেসিডেন্ট বিনোদভর। ক্ষিতীশ মাথা হেলিয়ে বলল, আপনাকে জুপিটারের রাইভাল ক্লাবে ঢুকতে হবে। সেটা তো অ্যাপোলো, কিন্তু ঢুকবো কি করে? বিষ্ণুধর বিমর্ষ গলায় বলল, পারেন একটা কিছু করে দিতে? চেষ্টা করতে হবে। আজও আমি নকুল মুখর্জির সঙ্গে কথা বলেছি। 7,000-এর কমে রাজি হচ্ছে না। 7,000 মানে প্রেসিডেন্ট হতে গেলে ডোনেশন দিতে হবে তো। অমনি কি আর হওয়া যায়? বিনোদভরও তলায় তলায় চেষ্টা করছে ওর দাদাকে অ্যাপোলোয় ঢোকাবার জন্য। 5,000 পর্যন্ত অফার করেছে, কিন্তু 7,000 কম সম করা যায় না? পৃষ্ঠা 40। কত কমাবেন? 5,000 অফার তো পেয়েই গেছে। বিনোদভর এমএলএ মন্ত্রী হবারও চান্স খুব। ওকে তো সবাই হাতে রাখতে চাইবে। আপনি যদি বেশি টাকা না দেন তাহলে ওদের লাভটা কি হবে বলুন? তা তো বটেই। বিষ্ণুধর চিন্তিত হয়ে পেটে হাত বুলোতে লাগলো। ক্ষিতীশ কিছুক্ষণ ওকে লক্ষ্য করে আবার বলল, দেরি করলে চলবে না। 2-1 দিনের মধ্যেই ঠিক করে ফেলতেই হবে। বিনোদের পার্টি উঠে পড়ে লেগেছে। বেশ 7,000-ই দেব। কিন্তু বিষ্ণুধরের কথা শেষ হবার আগেই চাকর ঘরে ঢুকে জানালো একজন মাইজি দেখা করতে এসেছে। এরপর ক্ষিতীশকে অবাক করে ঘরে ঢুকলো লীলাবতী। ক্ষিতীশকে ওখানে দেখে সেও অবাক, তবে কোনো কথা বলল না। টাকাটা এনেছি। লীলাবতী তার স্বাভাবিক গাম্ভীর্যে বিষ্ণুধরকে বলল। ব্যস্ত হয়ে বিষ্ণু বলল, পাশের ঘরে আসুন, আপনার রসিদ সব রেডি করা আছে। ওরা দুজন ঘর থেকে বেরিয়ে গেল এবং মিনিট পাঁচেক পরই বিষ্ণু একা ঘরে ফিরে এলো। ক্ষিতীশ তখন কৌতূহলে ফেটে পড়ার মতো অবস্থা। কি ব্যাপার? কিসের টাকা? ওই একটা ঘর ভাড়া নেওয়ার ব্যাপার। হাতিবাগানে আমার একটা বাড়িতে এরা দোকান করবে, টেলারিং শপ, তাই কিছু টাকা দিয়ে গেল। 5,000 টাকা। বিষ্ণুধর চমকে উঠল। কি করে জানলেন? টাকাটা যার কাছ থেকে নিলেন সে আমার স্ত্রী। ওর কাছ থেকে সেলামি নেওয়া মানে আমার কাছ থেকেই নেওয়া। বিষ্ণুধর ভ্যাবাচাকা খেয়ে গেল ক্ষিতীশের গম্ভীর মুখ দেখে। তোতলা স্বরে বলল, আমি তো তা জানতাম না। আমিও জানতাম না আপনি বাড়িওয়ালা। যাই হোক, এবার আমরা দুজনেই জানলাম। জানার পর আপনি কি টাকাটা এখন নেবেন? বিষ্ণু আরও তোতলা হয়ে গেল। এটা তো ব্যবসার ব্যাপার, আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে। ক্ষিতীশ উঠে দাঁড়ালো। চলি। বিনোদভর কোর্টে বেরিয়ে গেছে। তা রাত্রিরেই দেখা করব ওর সঙ্গে। না প্লিজ যাবেন না। 1,000-2 টাকা ডোনেশন আর একটা নাইলনের বেলনের কস্টিউম কেনার জন্য 100 টাকা যদি দিতে পারেন তাহলে গ্যারান্টি দিচ্ছি অ্যাপোলোর প্রেসিডেন্ট করে দেবই। তবে এই সেলামির টাকাটা ফেরত দিতে হবে। তাছাড়া বক্তৃতাও আমি আর লিখে দিতে পারবো না। বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, কথা বলার আর ক্ষমতা নেই। দুটি চোখ ছলছলিয়ে উঠেছে। শুধু মাথা টেনে পড়ল, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। বিষ্ণুধর ঘর থেকে বেরিয়ে গেল এবং 100 টাকার নোটের বান্ডিল নিয়ে ফিরে সেটা ক্ষিতীশের হাতে দিয়ে বলল, উনি আপনার স্ত্রী হন তো? আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? বিষ্ণু জিভ কেটে কান বলল। ক্ষিতীশ আর অপেক্ষা করলো না, বেরিয়ে আসছে। তখন শুনল বিষ্ণু কাতর কণ্ঠে বলছে, আমার বক্তৃতাটার কি হবে? দেব লিখে দেব। পৃষ্ঠা 41। বাড়ি ফিরে ক্ষিতীশ নোটের বান্ডিলটা নিজের বাক্সে রেখে দিয়ে ভাবতে শুরু করলো, এবার কি করবে। টাকাগুলো লীলাবতীকে ফেরত দিতেই হবে, কিন্তু তার বিনিময়ে কিছু আদায়ও করে নিতে হবে, এবং তা করতে হবে কনিরই জন্য। লীলাবতী বাড়িতে ঢুকেই জিজ্ঞাসা করলো, ওখানে তুমি কি করছিলে? মাঝে মাঝে যাই বুদ্ধি পরামর্শ দিতে। তুমি কেন গেছিলে? ওর কাছ থেকেই তো ঘর নিয়েছি, সেলামির টাকাটা দিতে গেছিলাম। ক্ষিতীশ হাই তুলে আড়মোড়া ভেঙে বলল, আগে যদি আমায় বলতে তাহলে টাকাটা দিতে হতো না। আমি বারণ করলে বিষ্ণুধরের সাধ্যই নেই টাকা নেবার, তবে বললে টাকাটা ফেরত দিয়ে দেবে।
দেখো না একবার বলে অনেকগুলো টাকা দেবার সময় গা করকর করছিল। লীলাবতী ব্যগ্র হয়ে বলল, কিন্তু কণিকে যে ওর বাড়িতেই খাওয়ার ব্যবস্থা করব ভাবছিলাম। এরপর কি অতগুলো টাকা ফেরত দেবার কথা বলা যায়? মেয়েটাকে যে খাটাবো তার জন্য কিছু তো করতেই হবে। দাও গামছাটা চান করে আসি। বিকেলে লীলাবতী অন্য মূর্তি ধরে বলল, পরের মেয়ের জন্য তো খুব মাথা ব্যথা, আর আমি যে এত কষ্ট করে দোকানটা দাঁড় করালাম, তিল তিল করে টাকা জমিয়ে ব্যবসাটা বড় করার চেষ্টা করছি, তাতে একটু সাহায্যও কি করবে না? ক্ষিতীশ বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যাবার আগে শুধু বলে গেল, আচ্ছা দেখছি। অ্যাপোলোয় সারা বিকেল অপেক্ষা করলো ক্ষিতীশ। কণি এলো না। নকুল মুখুজ্জের সঙ্গে দেখা হলো। প্রেসিডেন্ট পেয়েছি। কত টাকা ডোনেশন চাও নকুলদা? নকুল একটু হকচকিয়ে বলল, কত টাকা মানে? এখন বটুবাবু 500 দিচ্ছে, তাও টিপে টিপে দেয়। ঠিক আছে, আমি 2000ই ধরেছি। ক্ষিতীশ তাড়িয়ে তাড়িয়ে নকুল মুখুজ্জের অবস্থাটা লক্ষ্য করার পর বিষ্ণুধর সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে বলল, কিছু ভেবো না তুমি, টাকা এসে যাবে। তবে আমার ওই মেয়েটার পুরো ট্রেনিং ফেসিলিটি দিতে হবে কিন্তু। নকুল মুখুজ্জে একগাল হেসে মাথাটা হেলিয়ে বলল, নিশ্চয়। অ্যাপোলো থেকে বেরিয়ে ক্ষিতীশ ভাবল, মেয়েটা কেন আজ এলো না, একবার খোঁজ নিয়ে দরকার। বড্ড ফাঁকিবাজ, কিছুর একটা লোভ না দেখালে খাটতেই চায় না। তবে একটা দুর্বলতা আছে, সেটা ওর অপমান বোধ। ক্ষিতীশের প্রায়ই মনে পড়ে প্রাইজ না নিয়ে লেক থেকে কণির চলে আসা, আর ঘুরে দাঁড়িয়ে তার বিজয়ীর নামটি শোনার সেই ভঙ্গিটি। দাদার কাছ থেকে দূরে দাঁড়িয়ে অপরাধীর মতো মুখ নিচু করে থাকা মেয়েটি হঠাৎ যেন দপ করে জ্বলে উঠেছিল। বস্তির মধ্যে আলো নেই। ক্ষিতীশ একটু অসুবিধায় পড়ল ঘরটা খুঁজে বার করতে। অবশেষে একটা বাচ্চা ছেলে তাকে দেখিয়ে দিল। ঘরের মধ্যেই কুপি জ্বলছে। কণির ছোট ভাই দুটো মেঝে ঘুমিয়ে তক্তাপোষে, সম্ভবত ওর মা শুয়ে। ক্ষিতীশ ডাকলো, কণি। ঘর থেকে নিঃশব্দে কণি বেরিয়ে এলো। ব্যাপার কি তোর? আজ যাসনি কেন? এভাবে কামাই দিলে আর তাহলে যেতে হবে না। তোর দাদাকে আমি জানিয়ে দেব, হবে টবে না কিছু তোর দ্বারা। বিরক্ত স্বরে ক্ষিতীশ বেশ জোরেই কথাগুলো বলল। কণি কথা না বলে একইভাবে দাঁড়িয়ে। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ ক্ষিতীশের পেছনে থেকে ক্ষণক্ষণে স্বরে কে বলে উঠল, কেমন লোক গা তুমি? কাল রাতে মেয়েটা দাদা মরে গেল, আর তুমি এখন তাকে ধমকাতে নেগেছ। ক্ষিতীশ প্রথমে বুঝতে পারেনি সে কি শুনল। পেছনে তাকিয়ে বলল, কে মরে গেছে জানো না দেখছি? কাল বিকেলে থেকে মুখে রক্ত উঠল ভলকে ভলকে, রাত্রিরে কাবার কণির দাদা গো। ক্ষিতীশ বার দুয়েক কেঁপে উঠল এবং শুনল কণি খুব ক্লান্ত এবং শান্ত স্বরে বলছে, খিদ্দা, এবার আমরা কি খাবো? পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। পৃষ্ঠা 42-9। রাগে চিৎকার করে উঠল ক্ষিতীশ, পারতেই হবে, কোনো কথা শুনবো না। পায়ের কাছে পড়ে থাকা ঢিলটা তুলে সে কণির দিকে ছুঁড়ে মারল। পায়ে পড়ি, খিদ্দা, আর আমি পারছি না, মাথা ফাটিয়ে দেবো তোর। মরে যা তুই, মরে যা। ক্ষিতীশ ঢিল খুঁজে পেল না। এধার ওধার তাকিয়ে মালির ঘরের গায়ে দাঁড় করানো সরু বাঁশের লগাটাকে দেখতে পেল। খিদ্দা, আমি আর পারবো না। ক্ষিতীশ রেলিং টপকে ছুটে গিয়ে লগাটা আনলো। কণি পাড়ের কাছে এগিয়ে এসেছে। ক্ষিতীশ 2 হাতে লগাটা তুলে জলে আঘাত করলো। কণির মুখের হাত টেনে সামনে সেটা পড়ল। আবার সে লগাটা 2 হাতে উঁচু করে জলে আঘাত করলো। মাথা ভেঙে দেব, জল থেকে উঠবি তো মরে যাবি। এখনো 200 মিটার বাকি। কণি জল থেকে ওঠার জন্য পশ্চিমের স্টার্টিং প্ল্যাটফর্মের পেছন দিকে এগোতেই ক্ষিতীশের লগা তুলে পাড় ধরে ছুটল। কণি থমকে গিয়ে প্ল্যাটফর্মের কিনার ধরে উঁকি দিতে লাগলো। ক্ষিতীশ প্ল্যাটফর্মে উঠতে পারছে না, কেননা পাড় থেকে সেটা অন্তত 12 হাত দূরে এবং মাঝে কোনো সেতু নেই। খিদ্দা, আমায় এবেলা ছেড়ে দাও, ওবেলা আমি পুষিয়ে দেবো। কণি ফোঁপাচ্ছে। কোনো কথা আমি শুনতে চাই না। আমার রুটিন অনুযায়ী কাজ চাই। যতক্ষণ না কাজ পাচ্ছি আজ তোকে উঠতে দেবো না। প্ল্যাটফর্ম ধরা 2 হাতের মধ্যে মুখটা গুঁজে কণি কাঁদছে। ক্ষিতীশ পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে। সকাল 9টা বেজে গেছে। কমল দিঘির জলে আর কেউ নেই এখন। বেঞ্চগুলোয় অনেকেই বসে। কমল দিঘির ভেতরের পথ দিয়ে পথিকের আনাগোনা।
তাদের অনেকে কৌতূহলে তাকাচ্ছে ক্ষিতীশের দিকে, কেউ কেউ দাঁড়িয়েও পড়ছে। কোনি সাঁতরাচ্ছে পশ্চিম থেকে পূবের প্ল্যাটফর্মের দিকে। ক্ষিতীশও লগা হাতে পাড় ধরে পূব দিকে হাঁটছে। বিশ্বাস নেই ওপারে পৌঁছেই কোনি জল থেকে উঠে পড়তে পারে। ওর ক্লান্ত হাত দুটো যেন কেউ জল থেকে টেনে তুলে আবার নামিয়ে রাখছে। মুখ ফিরিয়ে হাঁ করে বাতাস গিলছে, তখন চোখ দুটো দেখাচ্ছে যেন ঘুমে আচ্ছন্ন। গলায় ঝোলানো স্টপওয়াচটা মুঠোয় ধরে ক্ষিতীশ বিড়বিড় করে আপন মনে বকে যাচ্ছে। পৃষ্ঠা 43। পৃষ্ঠা 43। জানি রে জানি কষ্ট হচ্ছে, হাত পা খুলে খুলে আসছে, কলজে ফেটে যাচ্ছে। যাক যাক, তুই যন্ত্রণা ঠেলে ঠেলে এগিয়ে যা। তুই জানিস খিদে যখন থাবা মারে ছিঁড়ে ছিঁড়ে খায় তখন কেমন লাগে। তুই পারবি বুঝতে যন্ত্রণা কি জিনিস। ফাইট করি, ফাইট। মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। যন্ত্রণাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে। কামন কোনি, জোর লাগা, আরও জোরে। ট্রেনিং করে করে নিজেকে বাড়াতে হবে কোনি। যন্ত্রণাকে তুই বল, দেখে নেব আমাকে কাঁদাতে পারিস কিনা, আমাকে ভয় দেখাতে পারিস কিনা। বলে যা কোনি, খিদ্দা তোমাকে খুন করব, তুমি শয়তান, ছিঁড়ে খাবো তোমাকে। কমল দিঘিকে টকবক করে ফুটিয়ে তোল তোর রাগে। মানুষের ক্ষমতার সীমা নেই রে। ওরা পাগলা বলছে বলুক, মূর্খের দল সব। মূর্খের দল সব। ঘণ্টা খানেক আরামে হাত পা চড়িয়ে ওরা চ্যাম্পিয়ন বানাবার স্বপ্ন দেখে। ট্রেনিং ট্রেনিং, আরও 50 মিটার এখনও যেতে হবে। শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তোল, দেখবি কি অবাক তোকে করে দেবে ওই শরীর। যা অসম্ভব ভাবছিস তাকে সম্ভব করে দেবে। সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ওগুলো এক একটি চাকতি মাত্র। ওগুলোর মধ্যে যে কথাগুলো ঢুকে আছে সেটাই আসল। মানুষ পারে, সব পারে। কোনি সাঁতার শেষ করে দুহাতে প্ল্যাটফর্ম ধরে হাঁপাচ্ছে মাথা নিচু করে। একবার সে মাথা ঘুরিয়ে ক্ষিতীশের দিকে তাকালো, দু চোখে ঘৃণা আর আক্রোশ। ক্ষিতীশ সেটা লক্ষ্য করল। লগাটা যথাস্থানে রেখে সে ক্লাবে ঢুকে একটা মোটা খাতা খুলে বসল। এটা কোনির লগবুক। প্রতি বেলার ট্রেনিংয়ের কাজের এবং সময়ের হিসেব ছাড়াও খাওয়ার, ওজনের, নাড়ি স্পন্দনের, রক্তের হিমোগ্লোবিন স্তর পরীক্ষার, আয়রন এবং ভিটামিন ট্যাবলেটের তালিকাও এতে লেখা আছে। লগবুক লিখতে লিখতে ক্ষিতীশ দেখল কোনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। প্রতিদিন বেরোবার আগে একবার যাচ্ছি বলে যায়, আজ বলল না। ক্লাব থেকে কোনি যায় ক্ষিতীশের বাড়ি, সেখানেই ওর খাওয়া। ঠিক 10টায় তাকে প্রজাপতির রোলার শাটারের তালা খুলতে হয়। দোকান ঝাঁট দিয়ে কাউন্টার মুছে কুঁজোয় জল তুলে তাকে 5 ফরমাস কাটতে হয়। দুপুরে আবার আসে ভাত খেতে, তখন ঘন্টা 2 ঘুমিয়ে 15 মিনিট ব্যায়াম করে অ্যাপোলোয় যেতে হয়। সাঁতার থেকে আবার প্রজাপতিতে। দোকান বন্ধ করে সে লীলাবতীর সঙ্গে ফেরে। রাত্রে খেয়ে ফিরে যায় বস্তিতে মা ও ভাইদের কাছে। কোনির মাইনে প্রায় 40 টাকা। কোনি মাইনে পায় 40 টাকা। আজ কোনির দেরি হয়ে গেছে। ক্ষিতীশের বাড়ি না গিয়ে সে প্রায় ছুটতে ছুটতে প্রজাপতিতে এলো। লীলাবতী নিজেই দোকান খুলেছে। পাশের ফটোগ্রাফি দোকানের ছেলেটি ভারী শাটারটা তুলে দিয়ে গেছে। লীলাবতী ওকে দেখেই রাস্তার দিকে আঙুল তুলে বলল, বেরিয়ে যাও, তোমার আর দরকার নেই। ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ নামিয়ে সে দাঁড়িয়ে থাকলো। এই সময় খদ্দের আশায় লীলাবতী আর কিছু বলল না। কোনি একে একে তার কাজগুলো করে গেল। ক্লান্তিতে এবং খিদেয়ে তখন সে ঝাপসা দেখছে, পা টলছে। তার খুব ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু দোকানে বসার মতো জায়গাও তার জন্য নেই। একবার সে ভয়ে ভয়ে লীলাবতীকে বলল, বৌদি একটু বাড়ি যাব। বিরাট একটা মোটা খাতার উপর ঝুঁকে ফ্রকের মাপ লিখতে লিখতে লীলাবতী কড়া স্বরে বলল, না। কোনি সরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকলো। কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে। ওদিকে ক্ষিতীশ বড় একটা থলি হাতে অ্যাপোলো থেকে বেরিয়ে তখন একটার পর একটা দর্জির দোকান ঘুরছে কাপড়ের ছাঁট কেনার জন্য। 3টে লন্ড্রির সঙ্গে তার বন্দোবস্ত হয়েছে। মার্কা দেওয়া নম্বর টুকরো কাপড়ে লিখে জামা কাপড়ে বেঁধে কাচতে পাঠাবার জন্য লন্ড্রিগুলোর দরকার হয় এই ছাঁট থেকে সমান মাপে কাপড়ের টুকরো করে কেটে ক্ষিতীশকে বিক্রি করতে হয়। ওরা দৈনিক
প্রায় 3 কিলো কেনে। ক্ষিতীশ টাকা 6-7 লাভ করে। দুপুর প্রায় 1টা নাগাদ ক্ষিতীশ ছাঁট ভর্তি থলি নিয়ে কনিদের ঘরের দরজায় হাজির হলো। কনির মা বেরিয়ে আসতেই সে ঝাঁঝিয়ে উঠল, কাল রাতে কনি কখন ঘুমিয়েছিল? কেন, রোজ যেমন সময় ঘুমোয়? জড়সড় হয়ে কনির মা বলল, ঠিক বলছো? ক্ষিতীশ তীব্র দৃষ্টিতে তাকালো। আজ পৃষ্ঠা 44। আজ এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লো কেন তাহলে? দেখো মেয়ে আমার কাছে কিছু লুকোলে কিন্তু ভুল। দেখো মেয়ে, আমার কাছে কিছু লুকোলে কিন্তু ঠিক ধরা পড়ে যাবে। ঠিক করে বলো কখন কনি ঘুমিয়েছে। না বাবা, আপনার কাছে মিছে বলবো না। কাল রাতে কনি যাত্রা শুনতে গেছিল, রাত 1টা নাগাদ ফিরে শুয়েছে। থলিটা এগিয়ে দিয়ে ক্ষিতীশ বলল, এগুলো কেটে রেখো আজই, কাল সকালে কনির হাত দিয়ে ক্লাবে পাঠিও। 5 টাকা কনির মার হাতে দিয়ে ফেরার আগে ক্ষিতীশ বিষণ্ণ স্বরে বলল, ছোট মেয়ে, ওর তো শখ হবেই, কিন্তু ওর ভালোর জন্যই তোমাকে কড়া হতে হবে। যে কোনো খেলা সাধনার জিনিস, সিদ্ধিলাভ করতে হলে সন্ন্যাসীর মতোই জীবনযাপন করতে হবে। বহু ছোটোখাটো ব্যাপার আছে সাধনার পক্ষে যা ক্ষতিকর। যাত্রা নিশ্চয়ই দেখবে, কিন্তু এখন এই ট্রেনিংয়ের সময় বিশ্রাম নষ্টও করে নয়। এগুলো তোমায় বুঝতে হবে। বাড়ি ফিরে ক্ষিতীশ দেখল লীলাবতী অপেক্ষা করছে। তখনই সে খেতে বসে গেল। খেতে খেতে খুবই সাধারণভাবে জিজ্ঞাসা করলো, কনি খেয়েছে? লীলাবতী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না। ঝিমোয় শুধু, বসতে দিই না, দাঁড়িয়েই আজ ঘুমোচ্ছিল। পৃষ্ঠা 45। আজ ওকে খুব খাটিয়েছি, তাতে আমার কি লাভ? 5,000 টাকা বাঁচিয়ে দিয়ে অন্য দিক থেকে সেটা নিয়ে নিচ্ছ। ওর খাওয়ার জন্য তো মাসে 50 টাকা দিচ্ছি। রোজ দুধ, ডিম, মধু, মাসে 50 টাকায় কি হয়? ক্ষিতীশ তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে পড়ল। ঘরে এসে দেখে কনি মেঝে অকাতরে ঘুমোচ্ছে। বালিশের বদলে 2টি হাত জড়ো করে মাথার নিচে রাখা। ক্ষিতীশ ওর পাশে বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরেই কনি নড়ে উঠে আরও গুটিসুটি হয়ে সরে এলো ক্ষিতীশের দিকে। বিড়বিড় করে কি যেন বলল। ক্ষিতীশ ঝুঁকে পড়ল শোনার জন্য। দাদা। হ্যাঁ। একটা পাতলা হাসি কনির মুখে ছাড়িয়ে গেল। আমায় কুমির দেখাবে বলেছিলে? দেখাবো, চিড়িয়াখানায় তোকে নিয়ে যাব, ফিসফিস করে ক্ষিতীশ বলল। আরও অনেক জায়গায় আমরা যাব, বেলুড় মঠ, ব্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, জাদুঘর, অনেক অনেক জায়গায়। তারপর তুই যাবি দিল্লি, মুম্বাই, মাদ্রাজ, তারপর যাবি আরও দূরে, টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক। ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। খিদ্দা আমাকে কষ্ট দেয় দাদা, আমি ঠিক মেডেল এনে দেবো তোমায়। কনি মুখে হাসি নিয়ে ঘুমের মধ্যে ডুবে গেল। ক্ষিতীশ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোকে আরও কষ্ট দেবো রে, আরও দেব। রবিবার প্রজাপতি বন্ধ থাকে। সেদিন কনির ট্রেনিংয়েরও ছুটি। ক্ষিতীশের কাঁধে ঝুলছে থলি, তাতে আছে কাগজের মোড়কে রুটি, আলু, ছেঁচকি, গুড়, সিদ্ধ ডিম আর কলা। ওরা দুজনে বাড়ি থেকে 10টায় বেরিয়েছে। চিড়িয়াখানায় ঘন্টা 3 ঘুরে পুকুর ধারে ঘাসে ওরা দুজন বাড়ি থেকে 10টায় বেরিয়েছে। চিড়িয়াখানায় ঘন্টা 3 ঘুরে পুকুর ধারে ঘাসে বসেছে। ক্ষিতীশ খাবারের মোড়ক দুটো বার করে বলল, জল খাওয়াটাই মুশকিল হবে, ওয়াটার বটলটা আনলে হতো। ওদের থেকে কিছু দূরে স্কুল ইউনিফর্ম পরা জনা 30 মেয়ে হইচই করে হাজির হলো। সঙ্গে 4 জন টিচার, 2 জন দারোয়ান খাবারের ঝুড়ি বয়ে আনলো। ওরা গোল হয়ে খেতে বসেছে। কনি কৌতূহল ভরে মাঝে মাঝে ওদের দিকে তাকাচ্ছে আর রুটি চিবোচ্ছে। পৃষ্ঠা 46। খিদ্দা, ওদের কাছে জল আছে, চাইবো? কি করে বুঝলি? ওই তো বড় ড্রামটা থেকে জল দিচ্ছে, দেখ তাহলে। কনি এগিয়ে গেল ড্রামের কাছে দাঁড়ানো টিচারের দিকে। ক্ষিতীশ দেখলো কনি তাকে কিছু বলতেই তিনি কনিকে আপাদমস্তক দেখে মুখ ফিরিয়ে কি একটা জবাব দিলেন। তাইতে কনি অপ্রতিভ হয়ে ফিরে এলো। দিল না তো? কনির মুখটা থমথমে, শুধু বলল, বড় লোকদের মেয়েদের স্কুল, তাই দিল না বুঝি? ক্ষিতীশ কৌতূহলে সুরে বলল, বড় লোকরা গরিবদের ঘেন্না করে। ক্ষিতীশ এবার একটু অবাক হলো। এইসব ধারণা এইটুকু কনির মাথায় ঢুকলো কি করে? তোকে কে বলল বড় লোকেরা গরিবদের ঘেন্না করে? আমি জানি, দাদা আমায় বলেছিল।
টাকা থাকলেই সবাই খাতির করে। চল জল খেয়ে আসি কল থেকে। ওরা 2-4 পা এগিয়েছে, তখনই একটি মেয়ে শুনুন শুনুন বলতে বলতে ছুটে এলো, হাতে জল ভরা প্লাস্টিকের 2টি গ্লাস। ওরা ঘুরে দাঁড়ালো এবং দুজনেই চিনতে পারল জলের গ্লাস হাতে মেয়েটি হিয়া মিত্র। আপনারা জল চেয়েছিলেন না? আমাদের মিস নন্দী বড্ড কড়া মেজাজের, ওর ব্যবহারের জন্য মাপ চাইছি। হিয়া জল ভরা একটা গ্লাস এগিয়ে ধরল কনির সামনে। কনি তখন অদ্ভুত আচরণ করে বসল। ধাঁ করে সেই গ্লাসে আঘাত করল হাত দিয়ে। গ্লাসটা হিয়ার হাত থেকে ছিটকে ঘাসে পড়ল। হতভম্ব শুধু হিয়াই নয়, ক্ষিতীশও। চাই না তোমাদের জল, আমাদের কলের জলই ভালো। উনি হনহন করে একাই এগিয়ে গেল। ক্ষিতীশ অপ্রতিভ হয়ে বলল, আমি মাপ চাইছি এবার তোমার কাছে। হিয়া ব্যথিত মুখে বলল, এই গ্লাসের জলটা তাহলে আপনি খান? নিশ্চয় নিশ্চয়। কনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ, কিন্তু সে কিছুই বলেনি। হিয়াই যে কনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী এটা ক্ষিতীশ বুঝে গেছে। বালিগঞ্জ সুইমিং ক্লাবে 4 দিন সে গেছে নিছকই পরিচিতদের সঙ্গে দেখা করার ভান করে। হিয়ার ট্রেনিং সে দেখেছে। শুধু তাই নয়, পকেটে হাত ঢুকিয়ে লুকিয়ে স্টপওয়াচে হিয়ার পুরো দমে সাঁতারের সময় নিয়েছে। ক্ষিতীশের মনে হয়েছে হিয়ার প্রতি কনির হিংস্র আক্রোশটা ভোঁতা করে দেওয়া ঠিক হবে না। এটা বুকের মধ্যে পুষে রাখুক, ওটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়। ক্ষিতীশ তাই বকুনি দেওয়ার বদলে বলেছিল, হিয়া তখন আমাকে কি বলল জানিস? বলল মেয়েটা আমার কাছে মার খেয়েছে তাই জ্বলে পুড়ে মরছে। এরপর ক্ষিতীশ লক্ষ্য করল কনি জল থেকে উঠতে দেরি করছে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।